লিখেছে, আমার নাম ইপসিতা সাহা, আমি কলেজের ছাত্রী, আমার বয়স 20 বছর। দেখো কত কম বয়স। এই বয়সে আমাদের সময় যে বাচ্চারা ছিল 20 বছর 21 বছর বয়স, তারা তখন কী করতো? খেলতো, বেড়াতো, ঘুরতো, কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, কোথায় বেড়াতে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করতো। কিন্তু দেখো এত অল্প বয়সী বাচ্চা মেয়ে, 20 বছর বয়স, সে কীরকম ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছে। ভালো কথা, চলো দেখা যাক কী করো। আমি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে চাই। স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, কেন স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করবে, কী লাভ আছে করে, সেটা আলোচনা করব। তারপর দেখি আর কি কথা লিখেছি। যদি আমার পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করেন আর আপনি যদি আমাকে গাইড করেন তাহলে খুব ভালো হয়। পোর্টফোলিও বানাতে সাহায্য চাইছো, খুব ভালো কথা, সেটা নিশ্চয়ই সাহায্য করা যাবে। চলো দেখি বাকি কথা কী লিখেছো। আমি আপনার সব ইউটিউব ভিডিও দেখেছি। স্টক মার্কেট সম্পর্কে কারো জ্ঞান আছে এমন কেউ নেই আমার পরিবারে। আপনি আমাকে সাহায্য করলে আমি খুব খুশি হব। ধন্যবাদ। তুমি খুশি হবে তো ঠিক আছে, আমি অবশ্যই সাহায্য করে দেবো পোর্টফোলিও বানাতে। তো প্রথম আর যে জিনিস জানা আছে তোমার কাছে এফসিটা, এবং তোমার মতো যারা নতুন রয়েছে তাদেরকে বলার, জিজ্ঞেস করা, সেটা হচ্ছে কেন শেয়ার মার্কেটে আসা। শেয়ার বাজারের আসা মানে কিন্তু এর অনেক ভালো খারাপ দুটো দিকই রয়েছে। তো শুধুমাত্র যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় বা কোটি কোটি টাকা ইনকাম করে ব্যাপারটা কিন্তু তা নয়। সকলের ক্ষেত্রে রাকেশ ঝুনঝুনওয়ালা বা এখানে জয় কেডিয়া স্যার বা অন্যান্য যারা রয়েছেন তাদের মতো সবাই হতে পারে না, সবাই সম্ভব না, এবং ওই স্বপ্ন নিয়ে যদি আসো তাহলে কিন্তু অসুবিধা আছে। তো ঘটনা হচ্ছে বাজারে আসার উদ্দেশ্যটা জানতে হবে প্রথম, কেন আসতে চলেছি, এবং তার কারণ হচ্ছে আমাকে এমন একটা ইনভেস্টমেন্ট ওয়ে খুঁজতে হবে, এমন একটা পথ যার মাধ্যমে ইনভেস্ট করলে আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা যেন একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। শুধুমাত্র সেটা, এই ভালোটা খুব আপেক্ষিক, মানে এক একজনের ক্ষেত্রে এক একজন রকম। যদি অতিরিক্ত আপেক্ষিকতা চলে আসে তাহলে পর কিন্তু বিপদের সম্ভাবনা তত গুণ। তো ঘটনা হচ্ছে যে সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন ব্যাংকেও টাকা রেখে কেউ ইনভেস্ট করতে পারো, পোস্ট অফিসে টাকা রাখতে পারো, কিংবা রেকারিং করে রাখলে ব্যাংকে মাসে মাসে গিয়ে গিয়ে সেখানে ইনভেস্ট করে যাচ্ছ, এভাবে রাখতে পারো। তুমি রিয়েল এস্টেটে তোমরা টাকা রাখতে পারো, যেরকম জমির ক্ষেত্রে, বা REIT রেটসের উপর ইনভেস্টমেন্ট করতে পারো। গোল্ড, সোনা না কিনে গোল্ডেও SGB ইনভেস্টমেন্ট করা যায়, সেখানেও সভারেন গোল্ড বন্ডস, সেই বন্ডের তুমি ইনভেস্ট করতে পারো। অথবা গভর্নমেন্ট বন্ড পাওয়া যায়, সেই গভর্নমেন্ট বন্ডসেও কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো। অর্থাৎ তোমার ইনভেস্টমেন্ট এভিনিউ যেটা, পথ যেটা, সেটা কিন্তু অনেক রকম রয়েছে। তুমি ইচ্ছা করলে যেরকম ব্যাংকে যেরকম রাখতে পারছো, রেকারিং করছো, FD করছো, MIS করছো, সেরকমভাবে পোস্ট অফিসে রাখতে পারছো, NSE KVP করে রাখতে পারছো। তুমি গোল্ড বন্ড কিনতে রাখতে পারছো। গোল্ড বন্ডটা হচ্ছে সোনার আজকে যা দাম দাঁড়িয়ে গেছে, সোনার দাম তো কমবে না, সোনার দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। এইটা এখন যদি তুমি ইনভেস্ট করো গোল্ডে, একটা ভালো রিটার্ন পেতে পারো, সেই হিসেবেও কিন্তু এখানে করা যায়। এছাড়া হচ্ছে গভর্নমেন্টও কিছু কিছু কিন্তু বন্ড ছাড়ে, সেখানে দেখবে A+ বন্ড আছে, A- বন্ড আছে, A+ আছে, AAA আছে, সেই বন্ড থেকেও পাওয়া যায়। তো যাই হোক, বা তুমি এখানে রিয়েল এস্টেট, সেখান থেকেও তুমি কিন্তু বিজনেস করতে পারো। রিয়েল এস্টেটে তুমি টাকা ইনভেস্ট করলে এবং একটা, কিন্তু যত কিছুতে, যত রকম এভিনিউতে তুমি ইনভেস্ট করো না কেন, সব থেকে সেরা এভিনিউ যেটা রয়েছে সেটা কিন্তু একটাই, সেটা হচ্ছে ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটটা হচ্ছে এমন ইন্টারেস্টিং জিনিস, যেখানে তুমি ইনভেস্ট করলে ইনভেস্টেড অ্যামাউন্টটা কিন্তু এইগুলো থেকে অনেকটাই তোমাকে বেশি দেবে। এটাই কিন্তু মনে রাখতে হবে তোমাকে। তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ইকুইটি মার্কেট হচ্ছে এমনই একটা মার্কেট যেখানে ইনভেস্ট করলে তার থেকে রিটার্নটা তোমাকে অন্য যে কোনো ইনভেস্টমেন্টের থেকে মোটামুটি ভালো মাত্রাতেই পাওয়া যেতে পারে। এইবারে বক্তব্য হচ্ছে সেখানে ডাইরেক্ট আমি কি ইকুইটি মার্কেটে কীভাবে ইনভেস্ট করব, কী করে। তুমি একদম নতুন রয়েছো, তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে করা হয়। তার আগে জানতে হবে ইকুইটি মার্কেট কীভাবে করতে হয়, কীভাবে কী মার্কেটে তোমাকে ইনভেস্টমেন্টের ব্যবস্থা কী রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে একটুখানি নজরদারি করতে হবে। প্রথম ঘটনা সেটা হচ্ছে যে 1 নাম্বার, তুমি ইকুইটি মার্কেট বা শেয়ার বাজারে তোমাকে যদি ইনভেস্ট করতে হয়, তুমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনভেস্ট করতে পারো। এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট মানে তোমাকে শেয়ার বাজার সময় কিছু জানতে হবে না, স্টকের সময় বেশি পড়াশোনা করতে হবে না, কিছু না, মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ একটা ভ্যালু জেনে, একটা নিয়ম জেনে তুমি এখানে ইনভেস্ট করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, এবং সেটার একটা অন অ্যান অ্যাভারেজ রিটার্ন তুমি পেয়ে যাবে। সেকেন্ড ওয়ান রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আরেকটা ভালো প্রসেস, আর সেই প্রসেসটা হচ্ছে ডাইরেক্টলি ইকুইটিতে ইনভেস্ট করা। দেখো মিউচুয়াল ফান্ডেও কিন্তু তোমার মনে করো না HDFC, অথবা তুমি মনে করো ইনফোসিস, কিংবা মনে করো না এখানে HCL টেকনোলজি, কিংবা হিন্দুস্তান ইউনিলিভার, এইগুলোকে নিয়ে মিউচুয়াল ফান্ড একটা বড় ধরনের একটা বাস্কেট তৈরি করে নিয়েছে,
যার মধ্যে এগুলো রেখে দিয়েছি, এবং তুমি বা আমি বা আমরা যারা সমস্ত ইনভেস্টমেন্ট করি তখন কি করছি, আমরা এখানে ইনভেস্ট করছি, মানে আমি এখানে 100 টাকা করেই প্রতি মাসে এসআইপি করি, কি 1000 করেই করি, কিংবা 10,000 করেই করি না কেন, আমাকে আলটিমেটলি কিন্তু একটা ইনভেস্ট করছি। এই যে টোটাল মনে করো না, এ একজন ইনভেস্ট করছে, বি একজন ইনভেস্টার, সি একজন ইনভেস্ট করছে, প্রত্যেকে একটা করে অ্যামাউন্ট ইনভেস্ট করছে। এই টোটাল অ্যামাউন্টটাকে বলা হচ্ছে AUM। এই টোটাল অ্যামাউন্টটা টোটাল ডিপোজিট করে এইখানে গিয়ে জমা করে নিচ্ছে ফান্ড ম্যানেজাররা। করার পরে এর মধ্যে থেকে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে তোমাদের প্রপোর্শনেট, একজন 100 যে টাকা দিয়েছে তার রিটার্ন যদি মনে করো সব মিলিয়ে এসে থাকে 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে 10,000 টাকা যে ইনভেস্ট করেছে আর 1000 টাকা যা করেছে আর 100 টাকা যে করেছে, এদের প্রপোর্শনেট কিন্তু সেই হিসেবে হবে। এক যদি 1 গুণ পায়, এ পাবে 10 গুণ আর এ পাবে কিন্তু 100 গুণ। ঠিক এই বেসিসে কিন্তু প্রপোর্শনে এদেরকে রিটার্নটা দিয়ে দেওয়া হয়। এটা হলো মিউচুয়াল ফান্ডের গল্প। মিউচুয়াল ফান্ডে তোমাকে কিছু জানারই দরকার নেই, এর মধ্যে কোনটাকে চেঞ্জ করছে, কী রাখছে, কী সে ফান্ড ম্যানেজার ঠিক করে দিচ্ছে, সেই মতো ইনভেস্ট হয়ে যাচ্ছে। তুমি একটা মাসের শেষে 100 টাকা করে প্রতি মাসে মাসে জমা করে যাচ্ছ, খুব ভালো কথা। আর দ্বিতীয়ত প্রসেস হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে তুমি একটু মার্কেট সম্পর্কে তোমার নলেজ রয়েছে, তুমি এইগুলোতে ইনভেস্ট করছো না, তুমি ইনভেস্ট করতে যাচ্ছ ডাইরেক্টলি ইকুইটিতে। সেখানেও ইনভেস্ট করতে পারো। কোনো স্টকের মধ্যে তুমি যে স্টকটাকে মনে করে নিচ্ছ ভালো রয়েছে এই মুহূর্তে, এই সিচুয়েশনে বাই অন ডিপসে কেনা যেতে পারে, সেগুলো তুমি কিনে নিয়ে যাচ্ছ, নিয়ে সেখানে করতে পারো। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কিন্তু ইকুইটি ব্যাপারটা একটু জানা। ইকুইটি ব্যাপারে যখন তুমি মার্কেটে ঢুকছো, ইকুইটি মার্কেটটা ভালো করে বুঝতে হবে। এই মার্কেটে সকলের জন্যই মার্কেটটা শুধু গরিব মানে বড় লোকেদের জন্য নয় যে শুধু বড় লোকেরা ইনভেস্ট করবে গরিবরা করবে, তা না। এখানে তুমি 100 টাকা করে ইনভেস্ট করতে পারো, 500 টাকা করে ইনভেস্ট করতে পারো, আবার 50,000 টাকা করে মাসে মাসে ইনভেস্ট করতে পারো। এটা তোমার সম্পূর্ণ তোমার উপর এটা ডিপেন্ড করছে। তাহলে এইবারে বোঝা গেল যে এর মাধ্যমে তুমি ইনভেস্ট করতে পারো। এইবারে আসছি ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টের এখানে প্রয়োজনীয়তা কী রয়েছে সেটা এবার একটু জানতে হবে। কারণ যখনই তুমি ইনভেস্ট করতে যাচ্ছ, তুমি মনে করো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, তাহলে মিউচুয়াল ফান্ডে তুমি যদি ইনভেস্ট করো তাহলে তোমার কিন্তু কোনো ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়ছে না। তোমার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট দরকার পড়ছে না, তুমি যা ইনভেস্ট করছো ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, ইনভেস্টমেন্ট কাজ শেষ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল। কিন্তু যদি তুমি ইকুইটিতে ইনভেস্ট করো, শেয়ার বাজারে ইনভেস্ট করো, তাহলে তোমায় কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে একটা জায়গায় রাখতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টটা কি, আগেকার দিনে যখন একটা স্টক কেনা হতো, তোমার তো একটা প্রমাণ লাগবে। তুমি একটা 100 টাকা দিয়ে একটা স্টক কিনছো, তখন তোমার একটা কাগজে তোমাকে বন্ড দেওয়া হতো, তাতে তোমার স্টকের নাম, কত দাম দিয়ে কিনছো, এটসেট্রা ডিটেলস দেওয়া থাকতো। এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু এইটাকে করা যায়। অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু তুমি যে শেয়ারগুলোকে কিনছো, শেয়ারগুলোকে জমা করছো, যেগুলো কিন্তু এখানে করা যায়। এই একটা ভার্চুয়াল একটা জায়গা, যেখানে মনে হয় পোর্টফোলিও একটা জায়গা তৈরি করে, জায়গাটার মধ্যে তোমার একটা স্পেস, অনলাইন স্পেস, এই স্পেসটার মধ্যে তোমার নামে তোমার একটা পোর্টফোলিও, একটা নাম্বার তৈরি হচ্ছে, এরকম জাস্ট ফর এইরকম তোমার একটা নাম্বার তৈরি হলো। এর মধ্যে তোমার কিন্তু কতগুলো স্টককে রেখে দেওয়া হলো, কী কী কোয়ান্টিটি সেইগুলোকে রেখে দেওয়া হলো। তো এইভাবে তোমার একটা জায়গা তৈরি হলো। এইটা হচ্ছে ডিম্যাট, যেখানে তোমার সমস্ত মেটেরিয়ালস এবং ডিম্যাটেরিয়ালস, অর্থাৎ তোমার এর মধ্যে যে সমস্ত শেয়ারগুলোকে রাখা থাকে এর মধ্যে রেখে দেওয়া হলো। এইবারে যখন তুমি এখান থেকে বিক্রি করবে, তখন তোমার একটা ট্রেডিং অ্যাকাউন্টের দরকার পড়বে। এই ট্রেডিং অ্যাকাউন্টের কাজটা কি? ট্রেডিং হচ্ছে তুমি যখনই কিনবে, বাই করবে অথবা সেল করবে, তখন কি করবে, তখন ও এইখান থেকে একটা জিনিসকে নিয়ে তুমি সেল করছো, ট্রেডিংয়ে এলো, ট্রেডিংয়ে এখান থেকে আউট হয়ে গেল। আর একটা হয় কি, যখন তুমি কিনছো তাহলে এর মধ্যে ঢুকছে, এখান হয়ে ঢুকছে, অর্থাৎ এর মাধ্যমে কাজটা হচ্ছে। এখনকার দিনে যে ডিসকাউন্ট ব্রোকার কিছু আছে, ব্রোকাররা এই কাজগুলো করে। যেমন ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে জিরোধা রয়েছে, অথবা অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, অথবা তোমার আপস্টক্স রয়েছে, ICICI রয়েছে, এরা সমস্ত ব্রোকার রয়েছে। ডিসকাউন্ট ব্রোকারের তুলনামূলক কম দামে তোমাকে কিন্তু দেয়, তো সুবিধাগুলো দেয়। তো তার বদলে তুমি কিন্তু যেগুলো ডিসকাউন্ট ব্রোকার নয়, সেখানে তোমাকে হেল্প করে, বা কিছু ক্ষেত্রে কোন স্টকটা কেনা যায় সেগুলো কখনো ঠিক ভুল কিছু অ্যাডভাইসও করে, কিন্তু সেই ধরনের সুবিধাগুলো ডিসকাউন্ট ব্রোকিংয়ে পাবে না, কিন্তু তোমার সুবিধা করে দেবে। আলটিমেটলি তুমি তোমার অ্যাকাউন্টে এরমভাবে রাখতে পারছো। খুব অল্প একটা AMC নেয়, AMC নেওয়া হয়, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ নেয়, এবং তোমার প্রতিটা বাই অথবা সেলের জন্য তোমার কাছ থেকে 20 টাকা বা এরকম একটা ভ্যালু একটা গ্রহণ নেয় ওরা। জিরোধার কথাই বলছি, এরকম বা আপস্টক্স ক্ষেত্রে এরকম হয়। তো এছাড়া কিন্তু এরা
আর কোনো চার্জেস নেয় না। এর মধ্যে এরা কি করে, ডিম্যাট এবং ট্রেডিং দুটোকেই কিন্তু একসঙ্গে নিয়ে এরা কাজ করে, ফলে বাইরে থেকে তুমি জিনিসটাকে বুঝতে পারছো না। কিন্তু যেমন মনে করো কোনো ব্যাংকের ক্ষেত্রে, জাস্ট ফর এক্সাম্পল ইউবিআই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এদের আলাদা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, ডিম্যাট, কিন্তু কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নেই, ফলে এদেরকে কিন্তু অন্য আরেকটা কোম্পানির উপর ডিপেন্ড করে থাকতে হয় ট্রেডগুলো করার জন্য। তো এইখানে ডিফারেন্স রয়েছে। যাই হোক, এই ব্যাপারগুলো প্রথম দিকের প্রিলিমিনারি জিনিস, তো তোকে এই জিনিসগুলোকে শেখাতে যাচ্ছি আমি মাঝে মাঝে। তুই অনেক ছোট রয়েছিস ইপসিতা, সেই জন্য তোকে এইগুলো প্রথম দিকে একটু করে মানে জাস্ট ছুঁয়ে যাচ্ছি। যদি এ ব্যাপারে উৎসাহ থাকে তো ভবিষ্যতে আরও সব কিছু বলা যাবে। ঘটনা হচ্ছে তুই একদমই কিছু জানিস না বলেই সেগুলো বলছি। ডিম্যাট অ্যাকাউন্ট যখন তুই খুলবি, একটা ঘটনা মনে রাখবি, সেটা হচ্ছে যে কোনো লিঙ্ক দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার দরকার নেই। তুই নিজে অনলাইনে যাবি, জিরোধা হোক, আপস্টক্স হোক, ওয়েবসাইটে যাবি, গিয়ে ক্লিক করে কাজ করবি। কেন আমি লিঙ্কের কথা বলছি? কোনো লিঙ্কের দরকার নেই। লিঙ্ক ব্যাপারটা তোর উপকার বা অপকার কিছু হবে না, ঠিক ঘটনা, কিন্তু তুই তোর নিজের স্বাধীনভাবে কাজ করাটাই বেটার বলে আর মনে হয়। এখানে কি হয়, আমি ইচ্ছা করলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিতে পারতাম, যেরকম প্রথম কিছুদিন দিয়েছিলাম। তারপরে দেখলাম এতে আমার সুবিধা হবে সামান্য কিছু হলেও, কিন্তু আমি আমার সুবিধার জন্য তো এখানে আসিনি, আমি তোদের সুবিধার জন্য কিছু চেষ্টা করে যাচ্ছি। সুতরাং আমি আমার সুবিধা নেব না, কারণ এইগুলোর থেকে কি হয়, যারা বড় বড় ব্রোকার থাকে তারা ইউটিউবারদের সঙ্গে লিঙ্ক করা থাকে, এবং যদি কেউ লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খোলে তার জন্য তারা একটা পার্সেন্টেজ সুবিধা পায়। তো যাই হোক, সেটা আমার সুবিধার দরকার নেই, আমি এখানে সুবিধার জন্য আসিনি। তো যারা সুবিধা নিচ্ছে তাদের কোনো দোষ নেই এটার মধ্যে। মানে তুই ইনভেস্ট যদি কোনো লিঙ্ক থেকে করলি, মানে তোর কোনো ক্ষতি হলো সেটা না, আমি নিচ্ছি না, আমার ব্যক্তিগত মনে করি আমার দরকার নেই, তো সেই জন্য নিচ্ছি না। তো এই জন্যে আমি মাঝখানে কয়েকটা দিন প্রথম দিকে দিয়েছিলাম লিঙ্ক, তারপরে দেখেছি যে এটা তুই খুব একটা মানে আমারও ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়ছে না, সুতরাং এইগুলো আমি যাচ্ছি না ওসব দিকে। তো ঘটনা হচ্ছে স্বাধীনভাবে অ্যাকাউন্টটা খুলে ফেললি, তো অ্যাকাউন্ট খোলা হলো। তো খোলার পরে আস্তে আস্তে কেনা শুরু করতে হবে তোকে। এবারে যখন কিনবি তখন কয়েকটা জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। কেন, কী লাভ? ঘটনা হচ্ছে এখানে অনেকে থাকে, বলাটা উচিত নয় যদিও, আশা করি খারাপ ভাববে না অনেকে। ইউটিউব জায়গাটা হচ্ছে অদ্ভুত জায়গা, যেখানে কিন্তু তোমরা মানে ইউটিউব থেকে তেমন ইনকাম কিছু কারোর হয় না। আমাদের প্রথম দিকের জীবনে আমরা ভাবতাম সবাই যে ইউটিউব থেকে ইনকাম বিশাল হয়, কিছুই না, অতি সামান্য, অনেক সময় যাতায়াত ভাড়ার মতো ব্যাপারই থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা না, কিন্তু ঘটনা সেটা হচ্ছে যে আসল জায়গাটা কিন্তু লাভটা থাকে, সেটা হচ্ছে তোমাদের দারুণ সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টগুলো, যেগুলো আজ নয়, আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, তখন দেখেছি যে আসল লাভটা এসছে সেসব আশীর্বাদ থেকে। যে আশীর্বাদগুলো আমি ধন্য এবং আমি ভাগ্যবান নিজেকে মনে করি। মানে এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ পাওয়া মানে সত্যি অকল্পনীয়। আমি ইউটিউব থেকে আমার এক টাকাও তেমন ইনকাম তেমন বেশ কিছুই নেই, অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে যেটুকু ইউটিউব করে। কিন্তু ঘটনা যেটা, আশীর্বাদটা একটা এমন সুন্দর জিনিস যে আগে আমি যে ইনভেস্টমেন্টগুলো করতাম মার্কেটে পড়াশুনো করে, পরবর্তীকালে আমি এইখানে আসার পরে তোমাদের আশীর্বাদে, যারা বড়রা রয়েছে বা ছোটোদেরও ভালোবাসা, আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2 থেকে 2.5 গুণ বেশ কিছু স্টকে হয়ে গেল। তো এইটা আমার সত্যিকারের লাভ। ডাইরেক্ট আমার লাভ নয়, কিন্তু ইনডাইরেক্টলি আমি কিন্তু প্রচুর লাভবান হচ্ছি আশীর্বাদগুলো থেকে। তো সেইটা বিরাট বড় পাওয়া। তো এটাই বক্তব্য। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে কোনো টেলিগ্রাম চ্যানেলে আমি ইউজ করি না, কোনো টেলিগ্রাম চ্যানেলে আমি টাকা নিয়ে বা কোনো রকমভাবে আমি কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট করছি না বা বিজনেস করি না। সুতরাং কেউ এরকম চ্যানেলও বেরিয়েছে আমার নাম নিয়ে, যেখানে কিনা লিখে দিচ্ছে টাকা দিয়ে টিপস দেওয়া। আমি জীবনের টিপস পছন্দ করি না, আর কেউ টিপস দিলে সেখান থেকে সবাইকে দূরে সরে যেতে বলি, কারণ টিপসটা জঘন্য জিনিস। আর ঘটনা সেটা হচ্ছে সেকেন্ড ব্যাপার, সেটা হচ্ছে যে আমার কোনো পেড টেলিগ্রাম চ্যানেল নেই, একদম ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন করতেই পারো, সকলের জন্য রয়েছে ওটা, এবং সম্পূর্ণ ফ্রি। এবং যদি আমি সময় সুযোগ পাই, সেখানে যদি কিছু বলার লেখার থাকে অবশ্যই সেগুলো করব, কিন্তু আমার সময়ও নেই, সেগুলো চেষ্টা করব আমি করার অবশ্যই। আর ঘটনা সেটা হচ্ছে যে এইবার ঘটনা দিয়ে সেটা শুরু হবে, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশনের দিকে যাব। তো ডাইভার্সিফিকেশন আসার আগে একটা কথা সবসময় মনে রাখতো, টাইম ইজ দ্য মানি। সময়টা হচ্ছে টাকা। তো তুই ইপসিতা এত অল্প বয়সে কাজ শুরু, মাত্র 20 বছর বয়সে একটা মেয়ে, মানে খুবই বিস্ময়ের ব্যাপার। তার মানে বাঙালিদের মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, যে জিনিসটা আজ থেকে আমি 10 বছর মাত্র আগেও দেখিনি এতটা উৎসাহ এত অল্প বয়সে। এই জন্য বারবারই কথাটা চলে আসছে মনে, যে ভালো, এটা খুব ভালো জিনিস।
ফলে যে সুবিধাটা এখন অনেকে পাবে যেগুলো অনেকে পায়নি, আগে কেন পেলো না, এই ব্যাপারটা চলে আসে। আগামী 30 বছর ধরে মাত্র 500 টাকা তুই যদি জমা করে যাস, সারা মাসের 500 টাকা, তুই যখন বেড়াতে যাবি, ঘুরবি, কিছু খাবি কোনো জায়গা থেকে, দেখবি কীভাবে টাকাটা উঠে যায়। ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা 20-22 বছরে যারা, তারা যে সমস্ত দোকানে গিয়ে খাবার খাবে, রেস্টুরেন্টে একদিনের বিল যে বন্ধুবান্ধব নিয়ে গেলে 2000, 3000, 4000 টাকা হয়ে যায়। সারা মাসে যদি একদিনও যায় সেই কোনো একটা রেস্টুরেন্টে, তাহলে তার খরচ হয়ে যায় এত। তো সেইগুলো খরচাগুলো একটু কমিয়ে, আমি বলছি না, না করছি না, একটু যদি কমানো যায়, তার থেকে মাত্র 500 টাকা করে যদি তোরা বের করতে পারিস, সেই 500 টাকা করে তোরা যদি জমা করে যাস, আগামী 30 বছরে 1 কোটি টাকা পেয়ে যাবে। যে টাকাটা আমাদের সব মানুষকে আজকের দিনে রীতিমতো ভালো ভালো স্টককে খুঁজে বের করতে হচ্ছে, তাতে প্রচুর খাটতে হচ্ছে ওই টার্গেটটা আনার জন্য। সেই টার্গেটটা তোরা পৌঁছে যাবি ঘুমিয়ে এবং মাত্র 500 টাকা করে। আরে দিন তো আসছে ভবিষ্যতে 500 টাকার দাম কমে যাবে, কিন্তু আলটিমেটলি এ তো বাড়তে থাকছে, এর ভ্যালুয়েশন আলটিমেটলি বহুগুণ হয়ে যাবে। সেটা কিন্তু তোকে মনে রাখতে হবে। সেই জায়গাটা কিন্তু খুব আনন্দের জায়গা। সেখানটায় তুই নিজের চোখে দেখবি তোর ভ্যালুটা কীরকম বাড়ছে, কত গুণ বেড়ে যাচ্ছে। 1 কোটি মুখের কথা না, 100 লক্ষে 1 কোটি হয়, কিন্তু সেটা সম্ভব। 1 কোটির বেশি 1.16 crores হয়ে যাবে, এবং সেটা শুধুমাত্র 500 টাকা করে যদি তুই জমা করতে পারিস। কিন্তু ধৈর্য চাই, অসম্ভব ধৈর্য। এই ধৈর্যটা কি খুব ইজি? এটা আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, সব ঝেড়ে ফেলে দিবি, তোরা ভুলেই যাবি যে আমি কী বলেছি না বলেছি। কিন্তু যদি একটা মানুষও, একটা বাচ্চাও যদি এর মধ্যে থেকে সিরিয়াসলি ভাবে কথাটাকে, যে হ্যাঁ আমি ডিটারমিনেশন থাকে, আমি সেখানে পৌঁছবো, তাহলে ঠিক আমার এই কথাটাকে মিলিয়ে নিবি। মিলছে কি মিলছে না সেদিন দাঁড়িয়ে তোরা নিজেরা উপলব্ধি করবি। একবার হলে আমার কথাটা মনে করবি সেদিন। আসা যাক সেকেন্ড ঘটনাতে। একটা জিনিসকে আমি বুঝি না, তোরা যখন খাবার দাবার পছন্দ করিস, কেন তোরা চুজই হবি না? খাবার যখন পছন্দ করি, বেগুনের ভর্তা খাবো না, একটা চিংড়ি মাছ তরকারি খাবো না, কাঁকড়া খাবো না, এই খাবার খাবো না, ওটা খাবো না, বার্গার পিৎজা ঠিক আছে, কিন্তু এই যে খাবারের চুজগুলো, কোনটা খাবো না যদি চুজ করতে পারিস, তাহলে একটা কেন সারা দিন রাত শুধু ভিডিও কেন তোরা দেখে যাবি? ইউটিউব কিন্তু দেখ, একটা ঘটনা খুব মনে রাখার, আগেকার দিনে আমরা যখন বলতাম সেটা হচ্ছে টিভিকে ইডিয়ট বক্স। আর সেরমভাবে যদি মোবাইলকে বলি আজকের দুনিয়া দাঁড়িয়ে, সেটাকে বলবো একটা ডেভিলস বক্স, শয়তানের একটা বস্তু। কেন এই কথাটা বললাম, তো সাংঘাতিক কথাটা, তার পিছনে যে কারণটা আছে সেটা বুঝতে হবে। এর পিছনে একটা সাইকোলজিক্যাল গল্প আছে, একটা হরমোনের গল্প রয়েছে, ডোপামাইন। কেন আমরা সারাদিন সার্ফিং করে যাই, কি দেখি নিজেরা জানি না, সারা ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমরা খাবারের সময় আমরা চুজ হয়ে যাচ্ছি, এটা খাবো ওটা খাবো না, এটা জিনিস নেবো ওটা করবো না, ওখানে যাবো না, এত চুজ। কিন্তু যখন ভিডিও দেখি, তখন আমরা 1000টা ভিডিও দেখে বেড়াই, এটা সেটা। আস্তে আস্তে তোরা একটু চুজই হয়ে আয়। আমি সারাদিনের মাত্র 15 মিনিট সময় আমি ব্যয় করব আমার মোবাইলটা, এবং সেটা প্রোডাক্টিভ কাজে। আমি আধ ঘন্টা সময় ব্যয় করব প্রোডাক্টিভ কাজে, আমি 1 ঘন্টা সময় ব্যয় করব, কিন্তু সেটা প্রোডাক্টিভ কাজে। সেই প্রোডাক্টিভটা চুজ করে নিবি তোরা, কোন ভিডিওটা ভালো হবে। আমি কোনো ভিডিওর নাম বলবো না, কোথাও কিছু নাম বলবো না, আমি শুধু একটা কথা বলবো, সারাদিন সার্ফিং করার পরে দিনের শেষে, যখন ছুটির দিনে সারাদিন সার্ফ করার পরে দিনের শেষে যখন তোরা যাবি, দেখবি যখন মোবাইলটা রাখবি, দেখবি ফ্রাস্ট্রেশন চলে আসবে, যে আমি সারাটা দিন কী করলাম, সারাদিন আমি বসে শুধুমাত্র সার্ফ করে গেলাম, কী করলাম? একটা খাতায় লিখতো তোরা বসে, যে আমি সকাল থেকে এত ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইলের নিয়ে বসেছিলাম। তুই বলে না, বয়স্ক লোকেদের কথা বলছি, বয়স্ক বুড়ো মানুষ। রাস্তার মাঝখানে আমি একটা বাজারে যাচ্ছি জিনিস কিনতে, দেখলাম রাস্তার মাঝখানে গাছের ছায়া দাঁড়িয়ে মোবাইল নিয়ে বয়স্ক লোক দাঁড়িয়ে গেল। আমি বাজার নিয়ে, মাছ নিয়ে, জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসছি, প্রায় ঘন্টা দেড়েক পরে লোকটা ওখানে দাঁড়িয়েই কাজ করে যাচ্ছে। কী করছে? শুধু সার্ফিং করে যাচ্ছে ইউটিউব। কেন ইউটিউব আমাদেরকে বানিয়ে ফেলছে কৃতদাস? কেন আমরা ইউটিউবকে কৃতদাস করতে পারছি না? কেন আমি দরকারি প্রয়োজনীয় জিনিসগুলোকে শুধু সংগ্রহ করে যাব, ইনফরমেশনগুলো নেব, টুকবো, ওইটাকে নিয়ে ওটা কাজে লাগাবো, যেটুকু সময় আমি দেবো, সময়টা, প্রতিটা মিনিট আমার মূল্য। আমি টাইম ইজ মানি বারবার বলেছি, আমি সময়টা দেবো, ততটুকু সময় দেবো। আমি আমার সোশ্যাল জায়গাটাকে ভুলবো না, আমার আত্মীয়দের ভুলবো না, সকলের সঙ্গে কন্ট্যাক্ট রাখবো। মোবাইল নয়, আমরা গিয়ে কন্ট্যাক্ট করব, সামনাসামনি কন্ট্যাক্ট করব, একটা ফিল করব আনন্দ, সকলের সঙ্গে গল্প গুজব, বন্ধু বান্ধব সব কিছু, সব ছেড়ে মোবাইল নিয়ে বসে থাকছি। আমরা কী শিখছি, কী জানছি, কী বুঝছি? আলটিমেটলি দিনের শেষে 6 ঘন্টা 8 ঘন্টা মোবাইল ইউজ করার পরে দিনের শেষে গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি জানিস? কিচ্ছু না, জিরো। যদি তুই হিস্টোরিক্যাল জায়গাগুলো খুলিস বা তোমরা খোলো ইউটিউবে, দেখবে তুমি যে কী সারাদিন দেখে গেছো, সেগুলি হিস্ট্রিটা দেখাবে সেখানে। দেখবে কিচ্ছু প্রয়োজনীয় জিনিস ছিল না, শুধু সার্ফ করে গেছো। ওগুলো মূল্যহীন। আমার এই কথাগুলো মিলিয়ে নেবে, এগুলো সব মূল্যহীন। মূল্য আনো,
প্রতিটা খাবার যখন তুমি বুঝে চয়েস করছো, কেন ভিডিওটাকে চয়েস করে দেখবো না, যেটুকু আমার দরকার, যেটা আমার নেওয়া দরকার ঠিক সেটাকে নেব, যেটা প্রয়োজন মরবে না একদম আউট। শুধু সেইটুকু 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট একটা ভিডিও দেখার পরে পুরো চুপ হয়ে যাও, চুপ করে বসে থেকে ভাবো, চোখ বুঝে আমি কি শুনলাম, কি বুঝলাম, কতটুকু বুঝলাম, আদৌ আমার বোঝা হলো ব্যাপারটা থেকে, না টোটালটা আমার শুধু চলে গেল, সময়টা নষ্ট হলো। সময়টাকে বোঝো, সময়টাকে মূল্য দেওয়ার চেষ্টা করো। যেই মুহূর্তে সময়টাকে মূল্য দিতে পারবে, সময় তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, আর যখন থেকে সময় তোমার গুরুত্ব দেওয়া শুরু করবে, এই মার্কেটটা তোমার হয়ে যাবে। তুমি স্টাডি করো, বই খাতা নাও, বই নিয়ে পড়ো। আমার এখানে এক বন্ধু, সে বলেছে স্যার আমি বেশি ইউটিউব দেখি না, আমি বেশি দেখি বই, আমি রাত্রে ঘুমানোর আগে বই পড়তে পছন্দ করি। এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বইটার দিকে নজর দাও, বই পড়ো, বইগুলো বেশি কাজের। হয়ে গেল। এবার আসছি তোর কাজের জিনিস, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে কিন্তু তোকে মাথায় রাখতে হবে। ডাইভার্সিফিকেশন ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যেটা আমি বলছিলাম, টাইম। টাইমটাকে সবসময় গুরুত্ব দাও। এই জিনিসটাকে গুরুত্ব না দিলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবে না। অল্প বয়স তাই বলছি, এবং আমার এখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে কথাটা বলছি যে এইগুলো কাজের জিনিস। টার্গেটটাকে কিন্তু তৈরি করো। টার্গেটটা কাউকে বলার নেই, টার্গেটটা কাউকে বলার নেই। যদি আজকে রাকেশ ঝুনঝুনওয়ালা এত 1000 কোটি টাকার মালিক হতে পারে, যদি বিজয় কেডিয়া স্যার এত কোটি টাকার মালিক, তাহলে আমরা কেন নই? আমাদের মধ্যে কেন এই ক্ষমতাটা আসবে না? সবসময় এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবে। একটা নিজে একটা জায়গায় লিখে রাখো, একটা খাতার কোণাতে, এটা শুধু নিজের জন্য 600 লিখে রাখো। এটা আমি আমার কথা অনুযায়ী বলছি, প্রত্যেকে নিজের, এবং সেটা কাউকেই জানাবে না, কাউকে দেখাবে না। তুমি তোমার মতো লিখে রাখো সংখ্যাটা। প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে এই সংখ্যাটাকে দেখবে, সেই সংখ্যাটাকে, এবং সেই সংখ্যাটাকে দেখে প্রতিদিন নিজের মাথায় নিয়ে আসবে। আমি 1 কোটি 2 কোটির গল্প বলছি না, আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 600 কোটির গল্প বোঝাতে চাইছি। 600 crores, 2-4 টাকা নয়। কিন্তু এটা কিন্তু বাকিদেরকে তুমি যদি বলে দাও, তোমাকে হাসাবে। মানে ম্যাক্সিমাম লোক কি হয়, গোটা জগৎ জুড়ে শুধু নেগেটিভ লোকে ভরা, পজিটিভ লোক কে খুব কম, নেই, ম্যাক্সিমাম নেগেটিভ। তুমি মার্কেটে এসো, সেখানে তোমাকে নেগেটিভ বলবে, তোমাকে হাসাবে, তোমাকে প্যাক দেবে, তোমাকে ছোট করার চেষ্টা করবে, তোমাকে ডিজার্টেন করার চেষ্টা করবে, যে হয় না এসব ফালতু, ভুলে যা, টাকা নষ্ট করিস না। এটা আমাদের মানে জিনগত ব্যাপার চলে এসছে, স্পেশালি বাঙালিদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। শুধু ডিজার্টেন করা, এবং বাবা মাও কম যায় না, যে সমস্ত বাবা মা রয়েছেন সত্যিও শিক্ষিত প্রচুর তারা, কিন্তু যখনই ছেলে মেয়েদের কাজের ব্যাপারে চলে আসে, তখন সব কিছুতে নেগেটিভ চলে আসে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে, কখনো নেগেটিভনেস নয়। আমি খাতার মধ্যে একটা কোণায় লিখে রেখে দেবো, এইটাই আমার জায়গা। শুধু নিজে দেখবে, নিজেকে নিজে তৈরি করবে, চোখ বুঝে ফিল করবে, অনুভব করার চেষ্টা করবে যে আমি সেখানে পৌঁছে গেছি, আমি অ্যাচিভ করে ফেলেছি, আনন্দিত লাফাবে যে আমি জায়গায় পৌঁছে গেছি, নিজের অ্যাচিভমেন্ট নিয়ে আনন্দিত হবে। এইভাবে আস্তে 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 তোমাদের মাইন্ডসেটটা তৈরি করো, এমনভাবে মাইন্ডসেট তৈরি করো যে আমি সেই জায়গায় পৌঁছবই, এবং তার জন্য যা আসুক কাউকে বলা নয়, কাউকে এইগুলো বলার নয়, শুধু নিজে জানো, নিজে ডিটারমিনেশন নিজের নিয়ে আসো, সেইখানে আমাকে পৌঁছতে হবে। এবং সেইখানে অ্যাচিভমেন্ট পৌঁছানো তখনই যাবে যখন তুমি এটাকে ঠিকঠাক মতো করে করবে। তুমি এই অ্যাচিভমেন্ট তখনই যাবে যখন তুমি নিজেকে নিজে তৈরি করতে পারবে, এবং সেটা তখনই সম্ভব যখন প্রতিবার যখনই সময় পাবে তখনই খাতা খুলে একবার দেখে নেওয়া, আমি এখানে যেতে চাই, আমার টার্গেট এটা, আমি এটা পৌঁছবো। আমি আরও বড়ও রাখতে পারো তুমি, কিন্তু এমন লোক কাউকে বলবে না, কারণ লোকে শুনলে তোমাকে বলবে পাগল, ভুলভাল বলছে, ঠকিয়ে দিচ্ছে, তোকে কেউ বোকা বানাচ্ছে। এই জন্যই বলা, কাউকে বলার দরকার নেই। নিজের চিন্তাভাবনা নিজের মধ্যে রাখতে হয়, এবং নিজে সেখানে পৌঁছতে হয়। হতে পারে কেউ 100-তে 100 চেয়েছিল, পায়নি, সে 90 পাবে। 90 কে পেয়েছিল, সে চেয়েছিল, সে পেয়েছে 70 যে চেয়েছিল সে পেয়েছে 50। তাহলে আমরা টার্গেট রাখবো সবসময় উপরে 100-এ চাই, তারপরে সেটা যদি কমে 99 হয় কোনো ক্ষতি নেই তাতে। চলে আসো নেক্সট জায়গায়, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টার্গেটটা যদি লক্ষ্য তোমার না থাকে, তুমি কিন্তু কোনো দিন পাস করতে পারবে না। টার্গেট তোমাকে রাখতে হবে অ্যাচিভমেন্ট, এবং সে অ্যাচিভের জন্য তুমি এখনই উৎসাহিত বোধ করো যে আমি পেয়েছি, সেটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। তো এই জিনিসটাকে তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়ে গেল টার্গেট। কী ডাইভার্সিফিকেশন করা যায়, দেখো মোটামুটি যে কটা সেক্টরকে নিয়ে আমি কথা বলবো, সে কটা সেক্টরকে ইপসেতা করার জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে FMCG সেক্টর। এই সেক্টরটা সবসময় দরকার পড়ে, সব কিছুতে লাগে এই সেক্টরটাকে। সুতরাং সবসময় কোনো কিছুতে এই সেক্টরটাকে ভুললে চলবে না। বছরের 365 দিন আমাদের কিছু না জিনিস লাগে, যেরকম এই সেক্টরে কীরকম বিস্কুট, চা বা প্রয়োজনীয় জিনিসপত্র, কেক, প্যাস্ট্রি,
যেরকম মনে করো সে বাচ্চাদের জন্য সেরেল্যাক, নেস্ট্রাম, অ্যাপটাগ্রো, এইসব বিভিন্ন, এগুলো সমস্ত কিছু পড়ছে কিন্তু এফ সেক্টরের মধ্যে। নেসলে কোম্পানি রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ছোটো ছোটো কোম্পানি এলটি ফুডস রয়েছে, মাঝারি কোম্পানি মিসেস বেক্টার রয়েছে, প্রচুর কোম্পানিগুলো কিন্তু তোমার রয়ে গেছে এর মধ্যে। নেক্সট তুমি চলে আসবে সেকেন্ড সেক্টর, ব্যাংকিং সেক্টর। ব্যাংক ছাড়া কোনো দেশের কিন্তু কাজ হয় না, সুতরাং এই সেক্টরটাই কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। তুমি যাই রাখো এই সেক্টরটাকে মাথায় রাখো। থার্ড সেক্টরটাকে তোমার যদি মনে রাখো সেটা হচ্ছে আইটি সেক্টর। এখানেও প্রচুর ডিমান্ড, প্রচুর গ্রোথ, ডিভিডেন্ড অসম্ভব ভালো, এই সেক্টরটা তোমাকে রাখতে হবে। এবং ফোর্থ যেটা সেটা হচ্ছে অটো সেক্টর। এই সেক্টরটাকে কম বেশি সাইক্লিক, কখনো কখনো ওঠে নামে, কিন্তু প্রয়োজনীয় সেক্টর। এছাড়া যেসব সেক্টর ছোটোখাটো সেক্টর রয়েছে সেগুলোকে তুমি রাখতে পারো, সেগুলো পরের দিকে রাখতে পারো। যেরকম ইনফ্রাস্ট্রাকচার, সেটার ভালো সেক্টর, ডিফেন্স একটা ভালো সেক্টর রয়েছে। তারপরে তুমি মনে করে নাও কনজিউমার ডিউরেবল। কনজিউমার ডিউরেবল বলতে পলিক্যাব রয়েছে, যেরকম ওয়্যারিংয়ের কাজকর্ম করে, রিল্যাক্সও যেরকম রয়েছে, বাটা রয়েছে, সেরকম ধরনের কনজিউমার ডিউরেবল সমস্ত ওয়্যারিংসেরগুলোর কাজ, এইগুলোর জন্য কিন্তু কনজিউমার ওয়্যারেবল। এবারে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মেটাল। মেটাল ছাড়া তো রিয়েল এস্টেটের যেসব কাজকর্ম হয়, ইট, বালি, সিমেন্টের কাজকর্ম, সেখানে তো মেটাল ভীষণ প্রয়োজন। যখনই বড় বড় কমপ্লেক্স তৈরি হবে তখনই মেটালের প্রয়োজন পড়ে। তো সেই সমস্তগুলো কিন্তু তোমাকে লাগছে। টাটা মনে করো টাটা স্টিল, হ্যাঁ, বেদান্ত, এরকম ধরনের অজস্র রয়েছে, হিন্দুস্তান জিঙ্কস রয়েছে, এটসেট্রা, আরও রয়েছে প্রচুর এটসেট্রা। তো মেটাল সেক্টর হয়ে গেল। কেমিক্যাল সেক্টরকে অনেকে আবার বলে যে মেইন সেক্টরে আনা যেতে পারে। কেন? কেমিক্যাল ভবিষ্যতের দিন আসছে, কেমিক্যাল সেক্টরকে আনতে পারো। কেমিক্যাল সেক্টরটাও খুব গুরুত্বপূর্ণ, আগামী দিনের সব কিছুতেই কেমিক্যাল লাগবে, সুতরাং কেমিক্যাল সেক্টর। তো এইটা মোটামুটি আমি বুঝে গেলাম, এই জিনিসটা বোঝা হয়ে গেল। এবার আসছি লাস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, সেটাও তোমাকে জানার, সেটা হচ্ছে যে এই যে সেক্টরগুলো, এখানে তো দুভাবে ইনভেস্ট তুমি করতে পারো। একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে নিতে পারো, আরেকটা তুমি স্টকে ইনভেস্ট করতে পারছো। এইবার আসছি বাস্কেট। তুমি মনে করো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, তারপরে মনে করো নাও এখানে এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, ইনফোসিস 3 নম্বরে তুমি রেখে দিচ্ছ, মনে করো টাটা মোটরসকে রেখে দিলে। এই তো হয়ে গেল তোমার 4টে মেইন আমাদের সেক্টর। বেশ ভালো কথা। এইবারে মিউচুয়াল ফান্ডও রাখতে পারো তুমি। মিউচুয়াল ফান্ডের মধ্যে তুমি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডকে রেখে দিলে, এর কাজও সেম। প্রশ্ন এবারে যেটা আসছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে স্টকগুলোকে তুমি রেখেছো, এই স্টকগুলোর ভ্যালু তো ফিক্সড না। কখনো এটার ভ্যালু 10,000 দাঁড়াচ্ছে, কখনো এটা দাঁড়াচ্ছে 12,000, কখনো এটা দাঁড়াচ্ছে 9,000। তাহলে আমি ফিক্সড কোনো ভ্যালু বুঝতে পারছি না। কিন্তু এর ক্ষেত্রে আমি মনে করো না 12,000, এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, প্রতি মাসে এই টাকাটা তুমি জমা করে যাচ্ছ। এবারে এখানে যখন ভ্যালু বাড়ছে কমছে, এই অনুযায়ী তুমি ইউনিটটা কম বেশি পাচ্ছ। অর্থাৎ তুমি যখন এখানে ইউনিট কিনছো, সাপোজ প্রথমবারে 100 ইউনিট পেয়েছো 12,000 টাকাতে, এইবারে কি হলো, দামটা বেড়ে গেল। দামটা যেই বেড়ে গেল, তখন এই 12,000 টাকা নেই, তোমাকে 13,000 নিতে হতো। সেটা না করার জন্য তুমি আবার 12,000 ইনভেস্ট করার জন্য তোমার ইউনিট কমে হয়ে গেল 98। আবার পরবর্তীকালে আরও মার্কেট উঠে গেল, তখন তুমি পেলে 97। আবার মার্কেট যখন পড়ে গেল, তখন তুমি একবার পেলে 103 ইউনিট। মানে এইগুলো একটা করে ইউনিট। ঘটনা যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু তুমি ফিক্সড কোনো ভ্যালু দাঁড়াচ্ছে না। কখনো এটা 15 হতে পারে, কখনো 10 হতে পারে, 9 হতে পারে। এটাকে আমরা বলবো বাস্কেট। এই বাস্কেটটাকে আমি কিন্তু যেটা দেখবো, সেটা কিন্তু ভ্যালু দেখবো না। ভ্যালু তোমার এখানে ফিক্সড না, কী দাঁড়াবে আমি জানি না। সেই দিন কিনবে সেই দিনই ভ্যালু দাঁড়াবে। কিন্তু যেটা দেখবো সেটা হচ্ছে এই কোয়ান্টিটিগুলো আমি দেখে নেবো। একটা করে কোয়ান্টিটি আমি প্রত্যেকটাই কিনে নিলাম। টোটাল যখন যোগ করছি, আজকে ভ্যালু দাঁড়ালো 12,000 টাকা। সামনের মাসে যখন যাব, তখন সে ভ্যালুটা 10,000ও হতে পারে, আবার 15,000ও চলে যেতে পারে। যেটাই হোক, কিন্তু অ্যামাউন্টটা আমি দেখছি না, আমি দেখছি কিন্তু কনসেপ্টটা এইটা। এই কনসেপ্টটাকে নিয়ে কিন্তু এগোতে পারো। এই কনসেপ্ট তুমি যদি এগো, তাহলে কিন্তু ইকুইটি মার্কেটে তোমার কিন্তু ভালো একটা রিটার্ন পাবে। আর যদি মনে করো না আমার মাইনে ফিক্সড, আমি এর থেকে বেশি পাবো না, আমাকে প্রতি মাসে মাসে জোগাড় করে যেতে হবে, তাহলে তুমি মিউচুয়াল ফান্ড নিতে পারো ইকুইটির জায়গায়। কিন্তু ইকুইটির মজা আলাদা, ইকুইটির ডিভিডেন্ড কনসেপ্ট আলাদা। ইকুইটিতে রিটার্ন কোনো স্টক তুমি যদি ভালো করে রিসার্চ করতে পারো, পার্টিকুলারলি আমরা সবাই তো রিসার্চ করি, আমরা সবাই সার্চ করার চেষ্টা করি কোন স্টকটা ভালো, এবং সেই পার্টিকুলার স্টকে যদি তুমি ইনভেস্ট করতে পারো। তুমি যে একটা যদি কেডিয়া স্যারের তুমি কথা শোনো বা তার অটোবায়োগ্রাফি পড়ো, দেখবে অতুল অটো বলে একটা স্টককে কিন্তু ওর নিয়েছিল, এবং ওই স্টকটা পার্টিকুলারলি ওকে কিন্তু 2 গুণ 3 গুণ মতো টাকা কিন্তু ডবল 3 গুণ করে দিয়েছিল। এইগুলো হচ্ছে বলা যেতে পারে যে টার্গেট, এইগুলো বলা যেতে পারে একটা এমন ধরনের
পার্টিকুলার স্টক, যে স্টকটা তোমাকে জীবন তৈরি করে দেবে, তার জন্য তোমাকে খাটতে হবে, রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে এবং ফান্ডামেন্টাল খুব ভালো জানতে হবে। টেকনিক্যাল শুধু নয়, ফান্ডামেন্টাল প্রচুর। টেকনিক্যালও তো বেশি জানা চলবে, কিন্তু ফান্ডামেন্টাল তোমাকে রীতিমতো স্টাডি করতে হবে, ম্যানেজমেন্ট স্টাডি করতে হবে, পার্টিকুলার প্রোডাক্ট স্টাডি করতে হবে, তার চাহিদা কেমন জানতে হবে। এগুলো যদি তুমি ভালো করে জানতে পারো, তাহলে একটাই স্টক, অনলি একটা স্টক, সেই স্টক তোমায় কিন্তু বড় করতে পারে। আরেকটা মূল্যবান জিনিস যেটাও তোমাদের জানা দরকার, বিশেষ করে অনেকেরই, সেটা হচ্ছে কি, যে স্টকটাকে তুমি রাখছো, দুভাবে স্টকটা রাখতে পারো তোমার গোল বেসিসে। যেমন মনে করো, জাস্ট ফর এক্সাম্পল, আমার গোল হচ্ছে কোথাও ট্র্যাভেল করতে যাওয়া। ট্র্যাভেলের জন্য যে জায়গাটা সেটা হচ্ছে 1 ইয়ার, 1 বছর মোটামুটি বাদে আমি ট্রাভেল করতে যাবো, তখন আমার খরচা পড়বে জাস্ট ফর এক্সাম্পল 20,000 টাকা। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, ছোটো করে বলছি। তো আমি সেই মতো করে আজকের দিনে দাঁড়িয়ে 1 বছর আগে এটাতে আমি 5,000 টাকা ইনভেস্ট করেছি ইকুইটি মার্কেটে। এবার এই মার্কেট আমাকে 1 বছরের মধ্যে 4 টাইমস বাড়াতে পারে, 4 গুণ বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে গিয়ে 20,000-এ নিয়ে আসতে পারে। যদি এখানে চলে গেলাম তো টাকাটা পুরো তুলে নিলাম, কাজ শেষ। যদি এখানে পৌঁছতে না পারি, ধরো মনে করো 3 গুণ হলো, তাহলে আমার যাওয়াটা হলো না। ন্যাচারালি যেটা হয়, তাহলে আমাকে ওয়েট করতে পরের বারে এটা কমে গিয়ে 2x হতে পারে, অর্ধেক হয়ে গেল, অথবা 4x হয়ে যেতে পারে। তো ডিপেন্ড করছে আমাকে এই জায়গায় পৌঁছানোটা, আমার অন্য কিছুর উপর ডিপেন্ড করছে না। কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা টার্গেট করা ছিল অমুক জায়গায় পৌঁছবে, সে কিন্তু পৌঁছতে পারলো না, এখন অনেকটা সময় তাকে ডিপ হয়ে যেতে হলো। ফলে এই সময়টাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে। অসংখ্য লোক ইনভেস্ট হয়েছে, তারা কিন্তু ওয়েট করছে। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই ধরনের টার্গেটগুলো যখন আমি রাখি, সেগুলোতে আমি কিন্তু কি করি, যেগুলো কিনা লার্জ ক্যাপ কোম্পানি সেগুলোতে করি। কেন করি? নর্মালি যেগুলো করি, লার্জ ক্যাপ কোম্পানিগুলো তোমাকে বেশি রিটার্ন দেবে না সেটা। যেটা ঘটনা হয় কি, যে স্টকটা তোমাকে 1,00,000% রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, এবং অলরেডি মার্কেট ক্যাপ যেখানে তার 2,000 কোটি ছিল, সেখান থেকে আজকে দাঁড়িয়ে আছে 2,00,000 কোটি সে হয়ে গেছে। এইবারে এই 2,000 কোটিটা যখন 4,000 কোটি হয়ে গেল, তখন কিন্তু তোমার যে রিটার্নটা যেটা ছিল 100% রিটার্ন ডবল করে দিল। তার মানে 2,000 থেকে 4,000 হওয়াটা অনেক ইজি, বরঞ্চ 2,00,000 থেকে 4,00,000 কোটিতে আসাটা থেকে অনেক সহজ হচ্ছে 2,000 থেকে 4,000 কোটিতে আসাটা। ফলে এই ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে রিস্কও বেশি থাকে, কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনাটা, কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেশি থাকে। ফলে ছোট ছোট যে টার্গেটগুলো থাকে, এই ধরনের টার্গেট যেগুলো থাকবে, সেগুলোতে কিন্তু লার্জ ক্যাপকে তুমি ইউজ করতে পারো। লার্জ ক্যাপকে ইনভেস্ট করলে তুমি সেখান থেকে একটা, যখন বাই অন ডিপসে কিনে নিলে, তারপরে সেখান থেকে তুমি এটাকে সেল করে দিয়ে তুমি একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারো, মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারো তোমার টার্গেট অনুযায়ী। কিন্তু স্মল ক্যাপ আর যেটাকে বলা হয় মাইক্রো ক্যাপ যেগুলো থাকে, সেইগুলো কিন্তু লং রানে রাখাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। কারণ সেইগুলো তোমাকে আলটিমেটলি কিন্তু 10 গুণ 20 গুণ পর্যন্ত রিটার্ন তোমাকে দিয়ে দিতে পারে লং রানে। তো সেইটা মনে রাখি, বা এইভাবে আমরা কাজ করি। তাহলে বোঝা গেল, খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা। অসংখ্য জিনিস আমাকে আজকে কভার করলাম, তোমরা নতুন যারা রয়েছে তাদের জন্য তৈরি করা। এইবারে যেটা আসছে সেটা হচ্ছে খুব শর্টে বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে এই যে 4টে সেক্টর আমি বললাম, এফএমসিজি বলে দিলাম, তার সঙ্গে আমি বললাম যেটা ব্যাংক বললাম, তার সঙ্গে আমি যেটা বললাম সেটা বললাম অটো বলে দিলাম, আর তার সঙ্গে আইটি। এখানে একটা লার্জ রাখতে পারো, একটা স্মল রাখতে পারো। এখানেও লার্জ স্মল, এখানেও লার্জ স্মল, এটার ক্ষেত্রেও লার্জ আর স্মল রাখতে পারো। এফএম সেক্টরে মনে করে নাও এইচইউএল লার্জ ক্যাপের মধ্যে রাখলে, এলটি ফুডসকে তুমি রেখে দিলে স্মলের মধ্যে, ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকে তুমি রেখে দিলে লার্জের মধ্যে, আর স্মলের মধ্যে মনে করো উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকে রেখে দিলে স্মলের মধ্যে। অটোর মধ্যে লার্জে মনে করো টাটা মোটরসকে তুমি রেখে দিলে, আর স্মলের মধ্যে তুমি রেখে ইউনো মিনটাকে রাখতে পারো, অথবা এখানে সোনা বিএলডাব্লিউ প্রিসিশনকে রাখতে পারো, বিএলডাব্লিউ প্রিসিশন একে রাখতে পারো স্মলের মধ্যে। আইটি লার্জের মধ্যে মনে করো না ইনফোসিসকে তুমি রাখলে, বা এইচসিএলকে রাখলে। স্মলের মধ্যে মনে করো না হ্যাপিয়েস্ট মাইন্ডকে ঢুকিয়ে রেখে দিলে। হ্যাপিয়েস্ট মাইন্ডে স্মল কি মিডে চলে যাবে এটা, তো এই জায়গায় চলো। তো এইভাবে কিন্তু ডাইভার্সিফিকেশন তুমি করে নেবে। কোনো পেনি স্টককে ঢোকানোর ব্যাপার নেই, পেনি স্টক তোমাকে কোনো ভালো জায়গা দেবে না। এই হিসেবে তুমি কিন্তু আস্তে 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 এগোতে হবে। বিশাল বড় জার্নি, অসংখ্য সময় তোমার পড়ে আছে, প্রচুর শেখার জিনিস তোমার রয়েছে। একটু একটু করে যদি ইকুইটি মার্কেটে আসতে চাও, একটু একটু করে পড়াশোনা শুরু করো। পড়াশোনার জন্য তোমাকে প্রথমে বই খাতা নিতে হবে না। প্রথমে কি করবে, ছোটো ছোটো মোবাইলের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে, কিচ্ছুই জানো না তুমি, পার্টিকুলার কোনো স্টকগুলোকে বাঁচার চেষ্টা করো, কোন কোন স্টক আছে। মানি কন্ট্রোল ওয়েবসাইটে যেতে পারো, স্ক্রিনার ওয়েবসাইটে যেতে পারো। তুমি আমার একটা ভিডিও দেখে নিতে পারো, 9খানা পয়েন্ট নিয়ে আমি শেয়ার মার্কেটে বলেছি, এইগুলো দেখে নেওয়া দরকার, সেখান থেকে একটুখানি নিতে পারো। যে কোনো
প্রবলেম হলো আমাকে কমেন্ট করে দাও, সঙ্গে সঙ্গে চেষ্টা করি উত্তর দেওয়ার, সেগুলো তুমি প্রশ্ন করতে পারো। এইভাবে একটু একটু করে এগোতে থাকো। একটা ডিম্যাট অ্যাকাউন্ট নিজে স্বাধীনভাবে খুলে নাও, কোনো জায়গায় আটকালে আমাকে জিজ্ঞেস করো। এইভাবে কিন্তু এগিয়ে একটা জায়গায় চলে আসো যেখান থেকে তুমি কিন্তু বড় একটা রিটার্ন পেতে পারো। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা তোমার কাছে রইল ইপ্সিতা। আর যারা পুরনো তোমরা রয়েছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা পুরনো যাদের অজস্র কমেন্ট, তাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ। নমস্কার।